প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। গ্রামীণ ফোন আজকের সংবাদপত্র শুরু করছি। আমি বীর মাসরুজ্জামান। আজকের পত্র অনুষ্ঠানের এই আয়োজনে সংবাদপত্রের শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক শামীম রেজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। আপনাকে ধন্যবাদ। তো আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, রহস্যের আগুনে মার্কেট ধ্বংসস্তূপ, গুলশানে 700 দোকান পুড়ে ক্ষতি 1000 কোটি টাকা। বাংলাদেশ প্রতিদিন, সন্দেহে 5 বিষয় তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল, এমপি লিটন হত্যাকাণ্ড। 5 জানুয়ারি ঘিরে কি হবে। মানব জমিন, 90,000 শিক্ষার্থী ইয়াবায় আসক্ত। আমাদের সময়, বাড়তে পারে ক্ষমতা, কমতে পারে বেতন, বাণিজ্যিক ব্যাংকের এমডি। সকালের খবর, তিতাসের পাইপ ছিদ্র হয়ে বাড়ছে দুর্ঘটনা, ভূমিকম্পে বড় ক্ষতির আশঙ্কা। জয় জয় দিন, দেশ জুড়ে ফের আতঙ্কের কম্পন, 2 জনের মৃত্যু। আলোকিত বাংলাদেশ, গুরুত্ব পাবে রাষ্ট্রপতির সংলাপ, নির্বাচনী দল সাজানোর বিষয়। গণভবনে আওয়ামী লীগের যৌথ সভা আজ। দৈনিক ইনকিলাব, ব্যবসায়ীদের উচ্ছেদ করতে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে, ব্যবসায়ী ও দোকান মালিকদের অভিযোগ। ভোরের কাগজ, লিটন হত্যাকাণ্ড, স্ত্রী স্মৃতির অভিযোগ, জামাত শিবির লিটনকে হত্যা করেছে। দৈনিক দিনকাল, শেখ হাসিনার কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে কাদের। বণিক বার্তা, তেজি ডলারে অর্থ পাচারের শঙ্কা বাড়ছে। দৈনিক সংগ্রাম, 5.5 লাখ গাছ ও ফসল কর্তন, উপজাতি সন্ত্রাসীদের তাণ্ডবে পাহাড়ে অর্থনীতি হুমকির মুখে। দৈনিক করতোয়া, শ্রদ্ধা জানাতে শোকার্ত মানুষের ভিড়, 4 দিনেও এমপি লিটন হত্যার ক্লু পায়নি পুলিশ। দ্য ইন্ডিপেন্ডেন্ট, মিস্ট্রি ওভার মার্কেট ফায়ার। ঢাকা ট্রিবিউন, ফায়ার পার্শিয়ালি ডেস্ট্রয়েস গুলশান মার্কেট। আজকের সংবাদপত্র অনুষ্ঠান, গ্রামীণ ফোন আজকের সংবাদপত্র আমি বলেছিলাম শুরুতে। তো আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আমরা সংবাদপত্রের শিরোনামগুলো এতক্ষণ দেখলাম। তো প্রধান শিরোনাম অভিন্নভাবে যদি আমরা দেখি, সেটি হচ্ছে রাজধানীর গুলশানে ডিএনসিসি মার্কেটের আগুন। এবং আমরা দেখেছি যে আগুন দীর্ঘ সময় ধরে জ্বলেছে, মাঝরাত থেকে শুরু হয়ে অনেক বেলা পর্যন্ত আগুন ছিল। ধোঁয়া শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, এরকম খবর আছে। তো এতে মার্কেটটিও কিছুটা ধসে পড়েছে। একটা তদন্ত কমিটিও গঠিত হয়েছে, দীর্ঘ সময় লাগলো আগুন ওইভাবে যদি বলি নিয়ন্ত্রণে আনতে। তো প্রকৃত কারণ তো জানার জন্য তদন্তের প্রয়োজন হবে। আমরা এত বড় দুর্ঘটনার পর হয়তো বিভিন্ন রকম লক্ষণগুলো চিহ্নিত করতে চেষ্টা করি, কিন্তু প্রধান যে বিষয়গুলো সামনে চলে আসে স্বাভাবিকভাবেই, আমরা তো আগুন এই ধরনের দুর্ঘটনা ঘটলেই সাধারণত ফায়ার ব্রিগেডের সক্ষমতা নিয়ে কথা বলি, বা আগুন নির্বাপনের সঙ্গে যারা যুক্ত তাদের সক্ষমতা নিয়ে কথা বলি, বা আধুনিক যে সমস্ত সরঞ্জাম প্রয়োজন সেগুলো নিয়ে কথা বলি। কিন্তু এখন কিন্তু কথা বলার প্রয়োজন একই সঙ্গে এই অগ্নিকাণ্ডের পরে মনে হচ্ছে যে এই ভবনগুলোর বা এই মার্কেটগুলোর মানে যেভাবে তৈরি হয়েছে, তার যে নির্মাণ যে কাঠামো এবং যেভাবে সেটা বিন্যস্ত হয়, বিস্তৃত হয়, সেখানে আগুন প্রতিরোধের কি ধরনের ব্যবস্থা রয়েছে। এবং আপনি জানেন যে এর আগে খুব বড় আধুনিক ব্যয়বহুল শপিং কমপ্লেক্স আমরা একাধিকবার আগুন জ্বলতে দেখেছি এবং আগুন ধরে যেতে দেখেছি। অনেক মানে বড় বড় শপিং কমপ্লেক্স, বড় বড় বেশ কয়েকবার আমরা। আমি এই জন্য শুরুতে বললাম যে যারা এটা নির্বাপনের সঙ্গে জড়িত তাদের নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। সেটা একদম রানা প্লাজা থেকে শুরু করে এই পর্যন্ত যে তাদের উদ্ধার কাজে তাদের দক্ষতার অবস্থাকে কি রকম সরঞ্জাম দরকার, আর কি কি জনসম্পৃক্ততা দরকার, এই অনেক আলোচনা হয়েছে। কিন্তু যে আলোচনাটা সম্ভবত কম করা হচ্ছে যে এই মার্কেটগুলো যে বিন্যাস এবং দিনের পর দিন এরা যেভাবে বিস্তৃত হয়, এমনকি আধুনিক ভবনগুলো সহ আমি বলছি, যেগুলো একবার খুব উঁচু নির্মাণ শৈলী বলে দাবি করা হয়, সেগুলো তো আমরা একাধিকবার আগুন ধরে যেতে দেখেছি। আর এগুলো তো একেবারে বলা চলে যে ঢাকাবাসীর চোখের সামনে এগুলো বর্তিত হয়েছে। এটার মূল যে নকশা থাকে ভবনগুলোর, তার থেকে পরবর্তীতে অনেক অংশে বিস্তৃত হয়, মানে কাঠামোগতভাবে বিস্তৃত হয়। ভেতরে আপনি যদি অভ্যন্তরে যান, শুধু বাহ্যিকভাবে সেটা বিস্তৃত হচ্ছে তা না, সেটার আসলে কিভাবে যাওয়ার পথ আছে, গলিগুলো কিভাবে আছে, যথেষ্ট পরিমাণে বাতাস প্রবাহের জায়গা আছে কিনা, আগুন ধরে গেলে সেটার অবস্থা কি হবে, লোকজন বের হবার কোনো ব্যবস্থা আছে কিনা যে কোনো জরুরি অবস্থা দেখা দিলে। সবচেয়ে বড় কথা যে অগ্নি নির্বাপনের জন্য যে প্রাথমিক যে জিনিসগুলো থাকার কথা, তার কোনো কিছু মার্কেটে ছিল কিনা, বা যদি থেকে থাকে তাহলে সেটা যথেষ্ট পরিমাণ ছিল কিনা।
এরকম ঢাকা ডিসিসি বা ডিএনসিসি মার্কেটের মতো এই ধরনের মার্কেট কিন্তু আরো আছে ঢাকাতে। এটা 1 নম্বরে, এই ধরনের মার্কেট 2 নম্বরে আছে, ঢাকার উন্নত আছে, হয়তো আকার আকৃতিতে কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু গঠন কিন্তু ঘুরে ফিরে একরকম। এবং আমরা দেখেছি যে এই ধরনের মার্কেটের ভেতরে বিভিন্ন ভাবে দোকানপাট তৈরি হয় পরবর্তীতে, কিন্তু কখনোই আপনি যদি কয়েকটা মৌলিক বিষয় সেখানে লক্ষ্য করেন, এর জন্য আমার মনে হয় যে খুব বিশেষজ্ঞ পর্যায়ের জ্ঞানের প্রয়োজন নেই। আপনার দেখবেন যে সেখানে খুব সাধারণ ভাবে সেখানে আলাদা কোনো টয়লেটের ব্যবস্থা নেই, আলাদা কোনো এমন ভাবে কোনো এমার্জেন্সি যদি প্রয়োজন পড়ে মানুষের বের হবার কোনো জায়গা নেই, আগুন ধরলে কি হবে সেই সংক্রান্ত কোনো আলোচনা নেই, এর কোনোটা চলে শীততাপ নিয়ন্ত্রিত, কোনোটা শীততাপ নিয়ন্ত্রিত না, বিদ্যুতের লাইনগুলো কিভাবে গেছে সেগুলো আমরা জানি না। মানে সবকিছু মিলে ভেতরকার অবস্থা এত, আপনি যদি ওইভাবে বলেন যে আপাত দৃষ্টি সেটা খুব ঝকঝকে মনে হয়, সুন্দর বাতি জ্বলছে, এসি চলছে, সবকিছু দামি দামি দোকানপাট সেখানে আছে, তার সঙ্গে কাঁচা বাজার থাকে, দাহ্য বস্তু রয়েছে, এরকম বাজারও কোন সময় সেখানে দেখা যায় একেবারে লেপ্তশোক থেকে শুরু করে আপনি খুব দ্রুত জ্বলে উঠতে পারে এরকম। তো আরো কি কি ধরনের দোকান ছিল সব তো আমাদের পক্ষে বর্ণনা দেওয়া সম্ভব না, এগুলো পরে তদন্তের সময় জানা যাবে। কিন্তু যাই হোক, আমরা যেগুলোর নাম বললাম আগুন ধরলে সেগুলো জ্বলার জন্য যথেষ্ট পরিমাণ, এবং তারপরে আসলে কতদিন পর পর এটা রক্ষণাবেক্ষণের ব্যাপারগুলো পর্যবেক্ষণ করা হতো। একটা মার্কেট তো তৈরি করে রাখলেই চলবে না, সেটার কি অবস্থায় আছে, সেটা এমনিও দুর্ঘটনা ঘটতে পারে, আর আগুন যদি এইভাবে মার্কেটে লেগে যায় সেটা তখন আরো স্বাভাবিকভাবে বিপন্ন হয়ে পড়ে, এবং যেটা হয়েছে একটা অংশ সেখানে ধসে পড়েছে। তো এটা নিয়ে আমরা অনুমানমূলক কোনো কথা বলাটা ঠিক হবে না, কারণ বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এক এক পক্ষ এক এক রকম কথা বলছেন, যাদের দোকানপাট ছিল, বিপুল পরিমাণে বিনিয়োগ ছিল, তারা এরকম বলছেন, এবং তারা বলছেন যে উদ্দেশ্যমূলক ভাবে কেউ লাগিয়েছে। যদি আমরা ডিএনসিসি মেয়রকে স্পষ্ট করে বলতে শুনেছি যে তিনি মনে করছেন না যে এর পেছনে এই ধরনের মন্তব্য আমাদের পক্ষে করা সম্ভব না, যে কেউ এই ধরনের নাশকতামূলক কাজ করতে পারে কি পারে না, কিন্তু আমরা যেটুকু অন্তত বাধ্যতা দেখা যায় সেটুকু নিয়ে আলোচনা করতে পারি, যে এই মার্কেটটা তার বেড়ে ওঠা, তার ভেতরে এগুলো তো আমরা দেখেছি, আমরা কম বেশি সবাই এই বাজারের সঙ্গে পরিচিত, অপরিচিত আমরা নই। তো সুতরাং সেটা একটা বিষয় কিনা, এবং যে কথাটা আমার বারবার বিভিন্ন গণমাধ্যমে পড়েও মনে হচ্ছিল যে তার নিজস্ব কি ব্যবস্থা ছিল, যে আগুন ধরলে সে কি করতে পারে। বিদ্যুতের বিষয়টা আমরা এখনো জানি না, যে সেখানকার লাইনগুলো কিভাবে বিন্যস্ত ছিল, বা অন্য কোনো দিক থেকে গ্যাসের কোনো বিষয় ছিল কিনা। সুতরাং কোনোটা আমরা এভাবে অমূলক বলবো না, তদন্তে বেরিয়ে আসবে, কিন্তু এই আলোচনাগুলো কিন্তু খুব প্রাসঙ্গিক, যে আমরা একদিকে যারা উদ্ধারকারী তাদের সক্ষমতার কথা বলছি, তাদের রসদ বৃদ্ধির কথা বলছি, তাদের আরো যে সমস্ত সরঞ্জামাদি প্রয়োজন সেগুলো বলছি, সেগুলো যে হয়নি তা কিন্তু না, যথেষ্ট পরিমাণ হয়েছে। কিন্তু আপনি যদি এই কাঠামোগত ভাবে ভেতরের বিন্যাস অসম্ভব রকম জটিল করে ফেলেন, সেটা তো একটা মাত্রা আছে, এবং যে সমস্ত দেশে বিল্ডিং কোড মেনে বাজার তৈরি করা হচ্ছে, বা বড় ধরনের বিপণী তৈরি করা হচ্ছে, বা মার্কেটগুলো তৈরি করা হচ্ছে, সেখানে জানেন তাদের নির্দিষ্ট ম্যাপ থাকে, যারা এই ধরনের উদ্ধার কাজে অংশ নেন বা অগ্নি নির্বাপনের কাজে থাকেন, তারা সুনির্দিষ্টভাবে সেটা ধরে তারা অগ্রসর হন, যে কোন পথে অগ্রসর হওয়া যাবে, কোথায় পানির লাইন আছে, কোথায় বিদ্যুতের লাইন আছে, কোথায় সেই ধরনের পথগুলো আছে, স্পেসগুলো আছে, সেগুলো মার্কেটে ছিল কিনা সে আলোচনা করা দরকার। আর যে অভিযোগগুলো উঠছে সেটা তো তদন্তের পরে জানা যাবে, যে এটা কি নাশকতামূলক ছিল কিনা বা না দুর্ঘটনা ছিল। আর মানে সেগুলো নিয়ে আমার দিক থেকেও কোনো মন্তব্য করবার কোনো কিছু নেই। শিরোনাম রয়েছে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপেছে দেশ, এবং সুনামগঞ্জে 2 জনের মৃত্যু হয়েছে। আমরা সবাই অনুভব করেছি, যদিও এটার উৎপত্তি স্থল যদি ঢাকা থেকে ধরি তাহলে বোধহয় 250 মাইল দূর হবে ত্রিপুরার ওখানে, কিন্তু সিলেট বা ওই সমস্ত জায়গা থেকে যদি ধরা হয় তাহলে আমাদের সীমান্তের কাছাকাছি বোধহয় ধরতে হবে, খুব বেশি ওই অর্থে দূর না। কিন্তু এটা গভীরতা বোধহয় বেশ ভূগর্ভ অনেক গভীরে ছিল, 36., খেয়াল করতে পারছি না কিলোমিটার না বা অন্য কোনো হিসাবে। তো যে কারণে হয়তো বা অত বড় মাত্রার এখানে হয়তো আমরা অনুভূত হয়নি, আর ঢাকায় হয়তো আমরা অতটা অনুভব করতে পারিনি, নিশ্চয়ই অঞ্চলে আরো বেশি তার অনুভব করেছেন। একই রকম ভাবে একটা তো যখন আমরা আমাদের ডিএনসিসি মার্কেটের কথা বলছিলাম, সেটা এখন আমরা জানি না যে কি কারণে ঘটেছে, তবে অন্তত তো ধারণা করা যায় যে সেটা তো আর প্রাকৃতিক কারণে ঘটেনি, নিশ্চয়ই কোনো একটা ত্রুটি বা কোনো দুর্বলতার কারণে সেটা ঘটেছে। আর আমরা এখন যেটা আলোচনা করছি সেটা তো প্রাকৃতিক একটা বিষয়। এখানে আলোচনার সময় একটা কথা বলি, যে অনেক সময় আলোচনাগুলো করবার পরে অনেককে দেখেছি যে আমরা তো এই ব্যাপারে বিশেষজ্ঞ নই, কিন্তু আমরা এই দেশের নাগরিক, আমরা মানুষ, এবং প্রকৃতি শহর বসবাস করতে করতে আমাদেরও তো একটা ধারণা হয়েছে, এবং ভূমিকম্প সম্পর্কিত বিশেষজ্ঞ না হলেও এত বেশি তথ্য এখন গণমাধ্যমে বা ইন্টারনেটে পাওয়া যায় যে একটু সচেতন মানুষ এই সম্পর্কে কিন্তু একটা ধারণা নিতে পারেন। তো আমি যেটা বলছিলাম যে অনেক সময় আলোচনা করবার পর অনেককে তির্যক মন্তব্য করতে শুনি অনুষ্ঠান শেষ হলে, যে আপনি বা আপনারা কি এই বিষয়ের বিশেষজ্ঞ, বা খুব বেশি কি এই ব্যাপার নিয়ে বোঝেন। আমরা বিশেষজ্ঞ হই বা না হই, অন্তত এটুকু বুঝি যে প্রস্তুতির প্রয়োজন,
ভূমিকম্প তো বলে কয়ে আসবে না, এবং আমাদের যতটুকু ধারণা যে তবুও গত 2 বছরে 12 বার এরকম ভূমিকম্প, এবং আমরা এখন আপনি দেখবেন যে প্রত্যেকেই কিন্তু এটা নিয়ে একটু জানার চেষ্টা করেন, এবং আমরা বিশেষজ্ঞ পর্যায়ের জ্ঞান না থাকলেও যারা বিশেষজ্ঞ আছেন তারা তো কাজ করছেন, তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে সাধারণ মানুষও কিন্তু জানার চেষ্টা করেন প্রবণতাগুলো কি, কতবার হচ্ছে, সর্বশেষ কবে সবচেয়ে বড় ভূমিকম্প সংঘটিত হয়েছিল, এবং তারপরে যে টাইম ইন্টারভ্যালটা বলা হয় যে সাধারণত এত বছর পরে আবার একটা সম্ভাবনা থাকে, বা এই ধরনের ঐতিহাসিক যে তথ্যপাত্রগুলো সেগুলো কিন্তু অনেকেই এখন আমরা জানি, এই তথ্য আমাদের এক ধরনের প্রবেশাধিকারের সুবাদে বা সুযোগে। আর এইটার কারণ তো এইটুকু আমরা জানি যে অন্যান্য কিছু দুর্যোগের কিছু আভাস পাওয়া গেলেও, সাইক্লোনের ক্ষেত্রে, টর্নাডোর ক্ষেত্রে, বা এমনকি সুনামির ক্ষেত্রেও সম্ভাবনার কিছুটা আমরা আভাস পেলেও এখনো পর্যন্ত আসলে ভূমিকম্পের যদিও উচ্চমাত্রার বড় বড় গবেষণা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে, পৃথিবীর অন্যান্য জায়গায় রয়েছে, আমরা ধারণা করি যে আমাদের সঙ্গেও সে সমস্ত তথ্য বিনিময়ের ব্যাপার রয়েছে, কিন্তু প্রায় কিছুদিন পর পরই বিভিন্ন মাত্রার ভূমিকম্প কিন্তু আমরা দেখছি, এবং সেই ধরনের একটা অবস্থানের উপরেও ভৌগোলিকভাবে আমাদের অবস্থান, আমাদের সীমানা বা আমাদের ভৌগোলিকভাবে আমাদের দেশের কোন কোন অঞ্চল, সেটা নিয়েও বহু আলোচনা রয়েছে। আর যেটা বলছিলাম যে ঐতিহাসিক এই প্রবণতাগুলো, ঘটনাক্রমগুলো যদি দেখা হয় তাহলে তো চিন্তিত হওয়ার একটা কারণ থাকে, যদিও বিশেষজ্ঞরা বারবারই এই ধরনের ঘটনাবার বলেছেন যে আমরা হয়তো অতটা ঝুঁকির মধ্যে নাই, বা আমরা যেভাবে ভাবছি সেটা হবে না। এই ভূমিকম্পের কারণে ওই অঞ্চলগুলোতে তেমন কোনো ক্ষতি হয়নি বলে আমরা জেনেছি, এটা ভুটান থেকে অনুভূত হয়েছে, ভারতের বিভিন্ন অঞ্চল থেকে, এবং সেখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সম্ভবত আপনি যে মারা যাওয়ার কথা বলছিলেন সুনামগঞ্জে, আমার যদি ভুল না থাকে, সেটা হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে, কিন্তু সিলেটের বোধহয় মৌলভীবাজার বা কোথাও বলছেন যে ফেটে গেছে বা বড় ফাটল দেখা গেছে, যেখান থেকে তারা বালু বা পানি বেরিয়ে আসতে দেখেছেন। এটা যারা ভূতত্ত্ববিদ আছেন বা ভূমিকম্প নিয়ে কাজ করেন তারা হয়তো আগামী 2-1 দিন ব্যাখ্যা দিতে পারবেন কেন ঘটনাটি ঘটেছে। তবে আমাদের যেটা উদ্বেগ সবকিছুর পর, সেটা হলো যে আমাদের প্রস্তুতি যথেষ্ট আছে কিনা। আমরা ঢাকা নিয়ে উদ্বিগ্ন, ঢাকার অবস্থান নিয়ে উদ্বিগ্ন, যে কোনোভাবে যদি প্রাকৃতিকভাবে আমরা আঘাতপ্রাপ্ত হই ভূমিকম্প, বা আমাদের ঘনবসতিপূর্ণ, সব জায়গায় এখন ঘনবসতিপূর্ণ, ঢাকার মতো অন্যান্য বড় বড় শহরগুলো, ঢাকা তো বেশি খারাপ অবস্থা, যে যেখানে যাবারও জায়গা থাকবে না। রাজনৈতিক বিষয়ের একটি শিরোনাম রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 5 জানুয়ারির ঘিরে কি হবে সেরকম একটি শিরোনাম। অর্থাৎ আমরা জানি যে 5 জানুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে সরকার যখন ক্ষমতায় আসে, সেই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি, এবং সে কারণেই বিএনপির দিক থেকে এক ধরনের কর্মসূচি নেওয়া হয়, এই সরকারও তখন সরকারি দল তখন কর্মসূচিতে থাকেন। আমি তেমন কোনো একেবারে প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটবার কোনো কারণ দেখছি না, কারণ 5 জানুয়ারি নিয়ে বিরোধী দল বা বিএনপির যে উত্তাপ বা যে রাজনীতির যে অবস্থা ছিল, সেটা কোন অবস্থাতেই এখন আছে বলে মনে হয় না। সেটা তো নির্বাচনের অব্যবহিত পরে তারা আন্দোলন করতে চেষ্টা করেছেন, কিন্তু এখন আমরা অন্তত যা পর্যবেক্ষণে দেখি তাতে হয়তো তারা, আমি জানি না তাদের কি ধরনের রাজনৈতিক কর্মসূচি রয়েছে, হয়তো প্রতিবাদ জানালে জানাতে পারেন, বা তাদের অন্য কোনো বক্তব্য থাকলে বক্তব্য দিতে পারেন। তবে এত বছর পরে তো আর সেই প্রতিবাদের খুব বেশি অভিঘাত তৈরি হবে বলে মনে হয় না। আর যে সরকার 5 জানুয়ারি পরে সরকার দায়িত্ব গ্রহণ করেছিলেন, বা যে রাজনৈতিক দল, তারা অনেক বেশি সুদৃঢ় বলেই মনে হয় এখন। এবং 5 জানুয়ারি উপলক্ষে বা বিভিন্ন সভা সম্মেলন চারিদিকে যে আয়োজন দেখছি, তাতে তাদের দিক থেকেও একটা উৎসবের বা এরকম একটা অনেকটা বলা চলে যে উদযাপনের একটা অবস্থান তারা তৈরি করছেন, যে তারা অর্থনৈতিকভাবে ভালো করছেন, তারা টিকে গেছেন। যে বিরোধিতা রাজনৈতিক দলের দিক থেকে ছিল সেটা এখন নাই বললেই চলে। তো বিএনপি আসলে আমি সত্যিকার অর্থে বলতে জানি না যে কি ধরনের তার বক্তব্য থাকবে, তারা কোনো কর্মসূচি দেবেন কিনা, কিন্তু এটার বড় কোনো রাজনীতিতে যে একটু খুব নাড়া দেওয়া এরকম হবে বলে মনে হয় না, বা খুব নতুন কিছু আসবে বলে আমার কাছে মনে হয় না। আমরা শিরোনাম দেখছি যে গাইবান্ধা সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন, তিনি নিহত হওয়ার পর থেকে একদিকে শিরোনাম হচ্ছে এরকম যে সংসদ সদস্যরা তাদের নিরাপত্তা বাড়াতে পারছেন, আরেকদিকে ওই হত্যাকাণ্ডের কুলকিনারা নিয়েও এখনো পর্যন্ত আসলে সুনির্দিষ্ট কিছু বের করা যায়নি বলে সংবাদ রয়েছে। দুটো বিষয় গুরুত্বপূর্ণ। একটা হলো যে এই হত্যাকাণ্ডের তো একটা রহস্য অবশ্যই উন্মোচন করা দরকার, কেন কুলকিনারা হবে না, এবং যেখানে পুলিশের প্রধান বলেছিলেন যে কোনো মূল্যে তাকে খুঁজে বের করা হবে, স্বয়ং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে ব্যাপারে একেবারে কোনো রকম ছাড় দেওয়া হবে না, অনতিবিলম্বে খুঁজে বের করা। আমরা তো সবসময় প্রত্যাশা করি যে কোনো হত্যাকাণ্ডেরই কুলকিনারা হবে এবং হত্যাকারীকে খুঁজে চিহ্নিত করা হবে। আমরা এখানে বেশি উদ্বিগ্ন এই কারণে যে একজন নির্বাচিত প্রতিনিধি, একজন সংসদ সদস্য, তাকে যদি এরকম প্রকাশ্যে হত্যা করা আসা হয়, তাহলে সেটা তো বড় একটা চিন্তার মধ্যে আমাদের ফেলে দেয়। সেটা শুধু তাদের ক্ষেত্রে, কারণ নাগরিকদের ক্ষেত্রেও নিরাপত্তা উদ্বেগের মধ্যে ফেলে। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য। আপনাকে ধন্যবাদ।
প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আজকের সংবাদপত্র অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি।